কোথায় যাচ্ছি মা? আর তুমি কম্বল আর খাবার কেন নিচ্ছ মা? তোর নানু বাড়িতে যাচ্ছি রে মা। শীতের মৌসুম তো এসে গেছে, আর তোর নানির কাছে তো কোনো কম্বল নেই, তাই তোর নানিকে দুটো কম্বল দিয়ে আসবো। আর তোর নানির তো বয়স হয়েছে, তাই ঠিকভাবে তেমন কোনো কাজও করতে পারে না, আর সেই জন্য ভালো মন্দ খেতেও পারে না। তাই একটু পোলা মাংস রান্না করে নিলাম। এই নে খাবারের বাটিটা, তুই হাতে নে আর আমি কম্বল দুটো নেই। মা, ও মা, আমি আর উঠতে পারছি না গো মা। আমার পায়ে যে ভীষণ ব্যথা জমে গেছে গো মা, আর অনেক পানির পিপাসা পেয়েছে। তুমি একটু দাঁড়াও মা, আমি ওই নদী থেকে একটু পানি খেয়ে আসি। না রে মা, তুই একা একা নদীতে নেমে পানি খাবি? না না, যাস না। তুই বরং এখানে এগুলো নিয়ে অপেক্ষা কর, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। তবে এখান থেকে কোথাও যেন যাস না। এরপর টুনি নদীর দিকে যায়, আর সেখান থেকে নদীটা বেশ দূরেই ছিল। আর টুনি নদীর দিকে যেতে অনেক জোরে বাতাস বইতে শুরু করে। বাতাসের বেগ এত তীব্র ছিল যে টুনি ঠিকভাবে উড়তেও পারছিল না। আর এক সময় টুনি বাতাসের ধাক্কায় একটা গাছে গিয়ে আটকে যায়। এরপর সেখানে জ্ঞান হারিয়ে পড়ে। মা, ও মা, কোথায় তুমি? তুমি এখনো কেন আসনি মা? তবে কি তুমি কালকে ঝড়ে হারিয়ে গেলে মা? এখন আমি কোথায় তোমাকে খুঁজবো? এরপর টুকি তার মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর সেখানে তার দুটো কম্বল আর খাবারের বাটি থেকে যায়। আর সেই পথ দিয়েই কালু যাচ্ছিল। আর টুনির কম্বল ও খাবারগুলো কালুর চোখে পড়ে যায়। আরে আরে, এগুলো কি? এগুলো তো দেখতে পাচ্ছি খাবারের বাটি। আহা, ভালোই হলো, আজকে আমি কাজে যাইনি জন্য কাকুলি আমাকে বাড়িতে খেতে দেয়নি। তাতে কি হয়েছে? এখানে তো কে যেন আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। হা 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 হা। এবার আমি আর বাড়িতে ফিরছি না কাকুলি। দেখি তুমি আমাকে আর কিভাবে না খাইয়ে রাখো। হা 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 হা। এ কি, আমি এখানে এলাম কি করে? আর আমার টুকি সোনা কোথায়? টুকি সোনা তো আমার সাথেই ছিল। ও, আমি তো কালকে টুকির জন্য পানি নিতে নদীতে যাচ্ছিলাম, আর তখনই প্রচন্ড ঝড় শুরু হয়, আর যার কারণে আমি এখানে পড়েছিলাম। কিন্তু সকাল তো হয়ে গেছে, আমি এখনো এখানে কি করছি? আমার টুকি সোনা কোথায়? এক্ষুনি আমার টুকিকে খুঁজতে যেতে হবে। আহ, মরে গেলাম রে, মরে গেলাম। কেউ আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো কেউ। আহ, আমার যে ডানা ভেঙে যাওয়ার যন্ত্রণা, আমি যে আর উঠতেও পারছি না। আহ, কি ব্যাপার? অনেকক্ষণ তো হয়ে এলো, কিন্তু আমার মা কেন বাড়িতে আসছে না? আমার তো অনেক খিদে পেয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে আমার মা অনেক বিপদে পড়ে গেছে, নয়তো এতক্ষণে তো মা আমার জন্য খাবার নিয়ে বাড়িতে আসতো। এসব কথা বলতে বলতে শালু তার মাকে খুঁজতে জঙ্গলে বের হয়। আর জঙ্গলে গিয়ে দেখতে পায় টুনি গাছের নিচে আহত অবস্থায় পড়ে সাহায্য চাইছে। কি টুনি মাসি, কি হয়েছে তোমার? তোমার এরকম অবস্থা কি করে হলো? এরপর টুনি শালুকে সব কথা খুলে বলে। সব কথাই তো তোমাকে বললাম, আমাকে একটু সাহায্য করো শালু। এরপর শালু জঙ্গল থেকে একটা ঔষধি পাতা নিয়ে আসে আর টুনির ডানায় লাগিয়ে দেয়। আর অমনি টুনি একটু সুস্থ হয়ে যায়। আচ্ছা শালু, তুমি একা একা জঙ্গলে কেন এসেছো? তুমি জানো না একা একা বনে আসতে নেই, অনেক বিপদ হয়ে যেতে পারে। এরপর শালু টুনিকে সব কথা খুলে বলে। আর টুনি বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মাকে খুঁজে বের করতে তোমাকে সাহায্য করব। এরপর আমাকে আমার টুকি সোনাকে খুঁজে বের করতে হবে। এরপর টুনি ও শালু মিলে শালিককে খুঁজতে থাকে। আর কিছু দূর যেতেই শালু দেখতে পায় তার মায়ের বুকে তীর লেগে আছে, আর তার পুরো শরীরে রক্ত লেগে আছে। এই তো আমার মা, কিন্তু আমার মায়ের এমন অবস্থা হলো কি করে? মা, ও মা, কথা বলো মা। টুনি মাসি, আমার মা কথা বলছে না কেন? তোমার মাঝি আর কোনোদিনও কথা বলবে না শালু। শিকারী তোমার মাকে মেরে ফেলেছে।
তুমি এসব কি বলছো টুনি মাসি? আমার যে মা ছাড়া আর কেউ নেই। আমি এখন কাকে নিয়ে বেঁচে থাকবো? মাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতাম না। এখন মা তো আমার কাছে আর কোনোদিনও আসবে না। তুমি কেঁদো না শালু, আমি আছি না। আমি তোমাকে হয়তো তোমার মায়ের থেকে বেশি ভালোবাসতে পারবো না, কারণ নিজের মায়ের মতো করে পৃথিবীতে কেউ কখনো ভালোবাসে না, ভালোবাসতেও পারে না। তবে আমি তোমাকে আমার নিজের মেয়ের মতোই আগলে রাখবো। এরপর টুকি তার মা টুনিকে দেখতে পায় আর তার মাকে দেখে অনেক খুশি হয়। মা, তুমি এখানে? আর আমি তোমাকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। তুমি আমাকে ছেড়ে কেন চলে এলে মা? আমাকে তোমার সাথে নিলে না কেন মা? তুমি জানো মা, আমি কালকের ঝড়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তোর জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল রে মা, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম। তবে শোন। এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। এরপর টুনি টুকি ও শালু মিলে টুনি নিজের বাড়িতে ফিরে যায়। আমি অনেক চিন্তায় পড়ে গেলাম। টোনা তো বেঁচে নেই, আর আমিও কোনো কাজও পাচ্ছি না। আগে তো আমরা দুজন ছিলাম, আর এখন আমরা তিনজন হয়ে গেছি। এখন তো একটা কাজ না পেলে আমরা সবাই না খেয়ে মরেই যাব। কিন্তু এই সময় হঠাৎ করে কে আমাদের কাজ দিবে? কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। টুনি মাসি, তুমি বললে আমি একটা উপায় বলে দিতে পারি। কি উপায় জানো তুমি শালু? বলো তো আমাদের। এরপর শালু টুনিকে সব কথা খুলে বলে। মা, ও মা, আমাদের ঘরের চালে কুমড়ো ধরতে শুরু করেছে। আর এই কুমড়োগুলো যখন অনেক বড় হয়ে যাবে, তখন আমরা সবগুলো কুমড়ো বাজারে বিক্রি করে দেব। কুমড়ো বিক্রি করে অনেক টাকা পাবো আমরা, তাই না মা বলো? হ্যাঁ রে মা, তবে আমাদের এই উপায়টা দিয়েছে শালু। শালু, তুই আমাদের অনেক বড় উপকার করলি রে মা। এভাবে কেন বলছো মাসি? আমি কি তোমাদের আপন কেউ নই? আমি কি নিজের বোন আর মায়ের জন্য কষ্ট করতে পারি না? হ্যাঁ রে, তোরা দুজন তো আমার সবকিছু। আয়, তোরা আমার কাছে আয়। এরপর টুনির ঘরের চাল কুমড়োগুলোতে পোকার আক্রমণ করে আর কুমড়োগুলো নষ্ট হয়ে যায়। আর টুনি তার নষ্ট কুমড়োগুলো দেখে অনেক কাঁদতে থাকে। কি আমার কি সর্বনাশ হয়ে গেল! আমাদের এত কষ্ট লাগানো চাল কুমড়োগুলো পোকা ধরে নষ্ট হয়ে গেল। এখন আমরা কি করে বেঁচে থাকবো? যেটুকু পয়সা ছিল, সবটুকু পয়সাই তো চাল কুমড়ো লাগাতে খরচ করে ফেলেছিলাম। এখন যে আমাকে আমার দুই মেয়েকে নিয়ে না খেয়ে থাকতে হবে। টুনির ঘরের পাশে এক গাছে বাস করত এক ইতিম পরী। পরী টুনির সব কথা শুনতে পায় আর টুনির উপর অনেক মায়া হয়। এরপর পরী টুনির ঘরের চালে অনেকগুলো বড় বড় চাল কুমড়ো লাগিয়ে দেয়, যে চাল কুমড়ো বনের কেউই আগে কখনো দেখেনি। আরে আরে, এ আমি কি দেখছি? আমার ঘরের চাল কুমড়োগুলো তো নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এত বড় চাল কুমড়ো এলো কোথা থেকে? আমি স্বপ্ন দেখছি না তো আবার? না টুনি মাসি, তুমি ঠিকই দেখছো, কারণ আমিও যে দেখতে পাচ্ছি চাল কুমড়ো ঘরের চালে তুলছে। কিন্তু মাসি, এত বড় চাল কুমড়ো তো আমি এর আগে কখনো দেখিনি। আর এত বড় কুমড়ো এলোই বা কোথা থেকে? যা হয় ভালোর জন্যই হয়। ওপরওয়ালা হয়তো আমাদের উপর একটু দয়া করেছেন। আজকে তো বাজার বন্ধ, কালকে বাজারে এই বড় বড় চাল কুমড়োগুলো বিক্রি করে দিব, আর তোদেরকে নিয়ে সুখে দিন কাটাবো রে মা। আরে তোতা, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? এত বড় চাল কুমড়ো কখনো হয় নাকি? টুনি কি জাদু জানে নাকি, যে জাদু করে এত বড় বড় চাল কুমড়ো লাগিয়েছে? সেটা তো আমিও ভাবছি কালু দাদা, এটা কি কখনো হতে পারে নাকি? শোন তোতা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজকে রাতেই আমরা টুনির বড় বড় চাল কুমড়োগুলো চুরি করে নিব, আর বিক্রি করে যা টাকা পাবো অর্ধেক তোর আর অর্ধেক আমার।
এরপর কালু ও তোতা টুনির বাড়িতে আসে আর দেখতে পায় টুনি তার দুই মেয়েকে নিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। দেখ দেখ তোতা, টুনি কেমন নাক ডেকে ঘুমাচ্ছে। এটাই সুযোগ, তুই এখানে পাহারা দে, আমি কুমড়োগুলো বস্তায় ভরতে থাকি। আমার জাদুর চাল কুমড়ো টুনি ছাড়া অন্য কেউ হাত লাগাতে পারবে না। টুনি একটা সৎ মেয়ে, অন্যের মেয়েকে নিজের মেয়ের মতো বড় করে তুলছে। আর তুমি টুনির মতো সৎ তো দূরের কথা, আবার টুনির বাড়িতে চুরি করতে এসেছো। বিপদে অন্যের পাশে গিয়ে দাঁড়াতে হয়, আর তুমি কি না বিপদের ভিতরে আরো বিপদ ডেকে নিয়ে আসছো। যারা অন্যের ক্ষতি করে আমি তাদেরকে কিছুতেই ছেড়ে দেই না। তোমাকে তো চুরি করা শাস্তি পেতেই হবে। এগুলো হলো আমার জাদুর রশি, আর এই রশি কেউ খুলতে পারবে না। আর এইটাই হবে তোর শাস্তি। শয়তান কালো, তুই সারা জীবন এই গাছে বন্দি হয়ে থাকবি। টুনি মাসি, ও টুনি মাসি, বলতে আমাকে দাও, আমাকে দাও। এই যে মাসি, এদিকে আমি, দাও দাও, আমাকে দাও। জানো টুনি মাসি, তোমার সাথে খেলা করতে আমার যে খুব ভালো লাগে। তুমি কত ভালো, রোজ রোজ আমাদের সাথে খেলা করো। টুকিরা যখন কথা বলছিল তখন সেখানে কালু চলে আসে। ওহে টুনি সুন্দরী, তুমি এখানে? এই বাচ্চাদের সাথে খেলে কি হবে? হ্যাঁ, চলো না আমরা একটু পার্কে ঘুরে আসি, তোমাকে রং বেরঙের জিনিস কিনে দিব। চলো না সুন্দরী। এই যে টুনি মাসি, এখানে তো দুষ্টু কালু আঙ্কেল চলে এসেছে। চলো চলো, আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। এ কথা বলে টুকিরা চলে যেতে ধরে। আরে আরে সুন্দরী, যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, এই যা, সুন্দরী তো চলেই গেল। সুন্দরী কতদিন পালাবে? আজ নয়তো কাল আমার হাতে তো ধরা দিতেই হবে। হা হা হা। মিনু, এই মিনু, আমাকে খাবার দাও তো। রান্না করতে কত সময় লাগে? হ্যাঁ, তাড়াতাড়ি খাবার দাও বলছি। দিচ্ছি দিচ্ছি। মা টুনি, তোর বাবাকে খাবারটা দিয়ে আয় তোরে মা। হায় হায় রে, অলক্ষণে মেয়ে কোথাকার, একটা কাজও ঠিক মতো করতে পারিস না। জন্মের পর থেকেই আমার সংসারে অমঙ্গল ডেকে এনেছিস। যা, দূর হয়ে যা আমার সামন থেকে। সত্যি সত্যি আমি খুব অলক্ষণে। হে সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে পৃথিবীতে পাঠিয়েছো? কেন পাঠিয়েছো? এই যে টুনিকে দেখতে পাচ্ছেন, আসলে টুনি হলো বোবা। জন্মের পর থেকে কথা বলতে পারতো না, তাই টুনির বাবা রাজু টোনাও টুনিকে সহ্য করতে পারে না। অসহায় বোবা কন্যার মা মিনু এসব দেখে কোনো প্রতিবাদই করতে পারে না। মারি, তুই কাঁদিস না রে মা। আমি যে এক হতভাগী মা, তোর কোনো পথ করে দিতে পারিনি। আজ তুই বোবা বলে সবার কাছেই বোঝা হয়ে গেছিস, সবার কাছেই বোঝা হয়ে গেছিস। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। একদিন টুনি বাচ্চাদের সাথে ঢিল ছোড়াছুড়ি খেলতেই একটা ঢিল টুনার কপালে গিয়ে পড়ে। ওরে বাবা রে, গেল রে গেল, আমার কপালটা ফেটে গেল। এই কে রে? কে 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 কপালে ঢিল ছুড়লো রে? ইস রে, কতখানি ক্ষত হয়েছে। এবার যে কি হবে আমাদের? ওয়াও, এত সুন্দর মেয়ে, ইস কি তার চাহনি, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। না জানি কোন পরি তুমি, আমার মন কেড়ে নিলে। আঙ্কেল আঙ্কেল, সরি, আসলে আমরা না আপনাকে দেখিনি। আমাদের ক্ষমা করে দিন আঙ্কেল। কোনো সমস্যা নেই ছোট পাখি, আমি এখন ঠিক আছি। ঠিক আছে আঙ্কেল, আমরা তবে এখন আসি। এরপর টুনিরা সেখান থেকে চলে যায় আর টোনা এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। এভাবে কেটে যায় সেই দিন।
অন্যদিকে টোনা টুনিকে এক নজর দেখার জন্য প্রতিদিন সেই জায়গায় এসে অপেক্ষা করতে থাকে। কোথায় হারিয়ে গেলে পরি মেয়ে? তুমি যে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছো। কতদিন হয়ে গেল তোমাকে দেখি না। আজ যদি তোমার দেখা না পাই আর কখনো এখানে আসবো না। আরে আরে, দেখ দেখ, সেদিনে আঙ্কেলটা না, মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে। চলো আমরা গিয়ে কথা বলে আসি। পরি পাখি, এই পরি পাখি, জানো তোমাকে দেখার জন্য রোজ আমি এখানে আসি। তুমি কেমন আছো বলো না? আঙ্কেল আঙ্কেল, টনি মাসি তো কথা বলতে পারি না। টনি মাসি জন্ম থেকেই বোবা। কি? টুনি বোবা? বোবা হয়েছে তো কি হয়েছে, তবুও টুনিকে আমি বিয়ে করব। টুনি কতই না মায়াবী। টোনা টুনিরা যখন কথা বলছিল তখন সেখানে কালু চলে আসে। আরে সুন্দরী, তুমি এখানে কি করছো? তুমি জানো না তুমি কোনো ছেলের সামনে আসলে আমার ভালো লাগে না? যাও, বাড়িতে চলে যাও বলছি। এরপর টুনি ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর টোনা মনে মনে ভাবতে থাকে, আরে এই কালুকে দেখে টুনি এত ভয় পেল কেন? না, কিছুই তো বুঝতে পারছি না। এ কথা বলেই টোনা সেখান থেকে চলে যায় আর এভাবে দিনটি কেটে যায়। কি রে টুনি, তোর বুঝি এখন বিয়ে হয়নি? হবেই বা কি করে? জন্মই তো নিয়েছিস বোবা হয়ে, তোকে কেই বা বিয়ে করবে? আমাদের সব বান্ধবীর তো বিয়ে হয়েছে মস্ত বড়লোক বাড়িতে। তোমার কোন ঘরে বিয়ে হয়েছে তা শুনে আমরা কি করব? খবরদার আমার মেয়েকে বোবা বলে খোটা দিবে না। সে কি মাসিমা, বোবা কন্যার মা হয়েও দেখছি আপনার মুখে জোর কমেনি। যাকগে, আমার দেরি হয়ে গেছে বাবা, আমি বাড়িতে যাই। এ কথা বলেই সুখী সেখান থেকে চলে যায়। আর মিনু সুখীর অমন কথা শুনে ভীষণ কষ্ট পেয়ে কাঁদতে থাকে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন জ্বালায় রেখেছো? সন্তান দিয়েছো তো দিয়েছো, একটা সুস্থ সন্তান দিতে এ কোন পাপের শাস্তি আমাকে দিচ্ছ সৃষ্টিকর্তা? কেঁদো না মা, কেঁদো না। জানি আমার জন্য তোমাকে কত কষ্ট সহ্য করতে হয়। আমাকে বোবা বললে যতটা না কষ্ট হয়, তার চেয়ে তোমার চোখের পানি দেখলে আমার বেশি কষ্ট হয় মা, বেশি কষ্ট হয়। টনি আর মিনু এভাবে কষ্ট পেতে থাকে। মিনুর কষ্ট তবু দেখা যায় আর শোনাও যায়, কিন্তু টনির কষ্ট যে কেউই বুঝতে পারে না। কাকু, এখানে পুরো 1,00,000 টাকা আছে। এই টাকার বিনিময় হলেও টুনির সাথে আমার বিয়ে দিন। কি? 1,00,000 টাকা? এতগুলো টাকা আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, টুনির সাথেই তোমার বিয়ে দিব। না রাজু না, আমার মেয়ের সাথে আমি কালুর কখনোই বিয়ে দিব না। বজ্জাত কালু, বউ বাচ্চা থাকতে আমার মেয়েকে বিয়ে করতে এসেছিস? দূর হয়ে যা বলছি, দূর হয়ে যা। আরে হবু শাশুড়ি মা, আপনি রেগে যাচ্ছেন কেন? আমার সাথে টুনির বিয়ে না হলে যে টুনিকে কেউ বিয়ে করবে না, আর আপনার বোবা মেয়েকে বিয়ে করবেই বা কে? হ্যাঁ হ্যাঁ, এই বোবা মেয়েকে বাড়িতে রেখে কি করব? এর থেকে ভালো টাকা নিয়ে টুনিকে বিয়ে দিয়ে দেই। কালু, কালই তোমাদের বিয়ে হবে। রাজু যখন এসব কথা বলছিল, টুকি আর পারুল দূর থেকে এই সব কথা শুনে ফেলে। পারুল, এসব আমরা কি শুনছি? টুনি মাসির বিয়ে হবে, তাও আবার এই শয়তান কালু আঙ্কেলের সাথে? টুকি, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না রে। টুনি মাসি অনেক ভালো, এই বজ্জাত কালু আঙ্কেল খুব বাচ্চা, আমাদের কিছু একটা করতেই হবে। কিন্তু এই বিয়ে আমরা কি করে আটকাবো বলতো? পেয়েছি, আমাদের একমাত্র টোনা আঙ্কেলই সাহায্য করতে পারবে। চল তাড়াতাড়ি আমরা টোনা আঙ্কেলকে গিয়ে সব কথা বলে আসি। এ কথা বলেই টুকি আর পারুল টোনার কাছে যায় আর টোনাকে গিয়ে সব কথা খুলে বলে। এসব তোমরা কি বলছো? টুনির বিয়ে ওই শয়তান কালুর সাথে? না,
একজন বাঘ প্রতিবন্ধীর সাথে এই অন্যায় আমি কিছুতেই মেনে নিব না। টুকি, তোমরা বাড়িতে যাও, কালকে দেখতে পারবে আমি কি করি। এই বিয়ে বন্ধ করুন। রাজু সাহেব আর কালু সাহেব চলুন, আপনাদের গ্রেফতার করা হলো। পুলিশ, আপনি আপনি আমাদের গ্রেফতার করছেন কেন? কারণ আপনি একজন বাঘ প্রতিবন্ধীকে জোর করে বিয়ে করছেন। না পুলিশ বাবু, আমি জোর করে বিয়ে করছি না। টুনি বোবা বলে ওকে কেউ বিয়ে করে না। টুনির বাবা মা গরিব, তাই তাদের বোঝা দূর করতেই আমি টুনিকে বিয়ে করছি। আমি টুনিকে বিয়ে না করলে টুনিকে কে বিয়ে করবে? আমি বিয়ে করব, টুনিকে আমি বিয়ে করব। তোদের দুজনের শাস্তি হওয়া উচিত। বজ্জাত পাখি, তোরা পাখি নামেরই কলঙ্ক। হ্যাঁ, আমি সব শুনেছি। শুনুন রাজু সাহেব, টুনি কথা বলতে পারে না, এটা তো ওর দোষ না। ওকে সৃষ্টিকর্তা তৈরি করেছে। আর সন্তান যেমনই হোক, বাবা মায়ের কাছে সন্তান অমূল্য সম্পদ। হ্যাঁ পুলিশ বাবু, হ্যাঁ আমি খুব বড় অন্যায় করেছি। আমি লোভের কারণে আমার মেয়েকে শয়তান কালুর কাছে বিক্রি করেছিলাম। আমি শাস্তি পাওয়ারই যোগ্য। আমাকে ক্ষমা করে দে মা টুনি, আমাকে ক্ষমা করে দে। এরপর পুলিশ কালু আর রাজুকে ধরে নিয়ে যায় আর টোনা টুনিকে বিয়ে করে সুখেই দিন কাটাতে শুরু করে দেয়। আমাকে একটা আপেল খেতে দিবি? কতদিন থেকে আমি আপেল খেতে পারি না। আমার মায়ের কাছে আপেল কেনার মতো টাকা নেই। তোরা তো আমার বন্ধু, আমাকে একটা আপেল দে না কুহু। তোর মতো গরিব আমাকে বন্ধু হতে যাবে কেন? আর আমরা তোকে একটা আপেলও দিতে পারবো না। তোকে আপেল দিলে আমাদের কম হয়ে যাবে না? এসব কথা শুনে টুকি মন খারাপ করে বাড়িতে চলে যায় আর পারুল বলতে থাকে, তুই ঠিক কথাই বলেছিস রে কুহু। আমরা হলাম ধনী পরিবারের মেয়ে, আর আমাদের বন্ধুত্ব হবে শুধুমাত্র ধনীদের সাথে। আর তুই কি তো একটা গরিব ঘরের মেয়ে, ওর সাথে মিশলে কেউ আমাদেরকে কোনো মূল্যই দেবে না। তুই ওকে আপেল না দিয়ে বেশ ভালো করেছিস। মা, ও মা, আমি আপেল খাবো। আমার খুব আপেল খেতে ইচ্ছে করছে। মা, আমাকে কোনো আপেল এনে দাও। মা, তুমি আগে থেকে ঘরে আপেল কিনে এনে রেখেছো, কিন্তু তুমি আমাকে আগে কেন দিলে না? হ্যাঁ, আমি তো আপেল দুটো কিনে নিয়ে আসিনি রে মা। আমি যখন বাজারে যাচ্ছিলাম তখন দেখতে পাই শালিক পায়ে আঘাত পেয়ে পথে পড়ে চিৎকার করছে। সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো। কে কে শালিক, তুমি এখানে কেন? আর তোমার পা থেকে তো রক্ত পড়ছে। পায়ে এত জোরে আঘাত পেলে কি করে? আমি পথ দিয়ে বাড়ি ফিরছিলাম, আর খুব তাড়াতাড়ি উঠতে থাকার কারণে সামনে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাই। আর আমার পা থেকে অনেক রক্ত পড়তে শুরু করে, আর আমি উঠতে পারছি না। তুমি আমাকে বাড়িতে রেখে আসো টুনি। এরপর আমি শালিককে পিঠে করে তার বাড়িতে পৌঁছে দেই। এই নাও টুনি, এই দুটো আপেল তুমি বাড়িতে নিয়ে যাও। আর তোমাকে অনেক ধন্যবাদ টুনি। আজকে তুমি না থাকলে হয়তো আমি আর কোনোদিন বাড়িতে ফিরতে পারতাম না। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। ও, তাহলে আপেল দুটো তোমাকে শালিক মাসি দিয়েছিল? এই নাও মা, এই দুটো আপেলের মধ্যে একটা তোমার, একটা আমার। শোনো কালু, এই গরমে যদি আমাদের আপেল গাছ থেকে আপেল পেড়ে আপেলের জুস বানিয়ে বিক্রি করি, তাহলে সবাই আমাদের কাছে আপেলের জুস কিনে খাবে। আর এই সময়ে বনে কেউ আপেলের জুস বিক্রিও করছে না, তাই আজকে তুমি আপেলের জুস বিক্রি করতে বনে যাবে। এরপর কাকুলি আপেলের জুস বানিয়ে দেয় আর কালু সেগুলো নিয়ে বনে যায় বিক্রি করতে। আপেলের জুস নিয়ে যাও, আপেলের জুস নিয়ে যাও, মিষ্টি মিষ্টি আপেলের জুস। কালু দাদা, আমাকে এক গ্লাস আপেলের জুস দাও তো। এই গরমে বড্ড পিপাসা পেয়েছে। তোমার আপেলের জুস খেতে পারলে পিপাসাটা একটু কমতো। এরপর একে একে সবাই কালুর কাছ থেকে আপেলের জুস কিনে খায়। তৃষ্ণাটা একটু কমলো। তোমাকে অনেক ধন্যবাদ কালু দাদা। তুমি আজকে বুদ্ধি করে আপেলের জুস বিক্রি করতে এসেছো জন্যই আমরা একটু পিপাসা মেটাতে পারলাম। আরে আরে,
আমার বাড়ির সামনে আপেল গাছ এলো কোথা থেকে? আর এই আপেল গাছে যে দুই রঙের আপেলও ধরেছে। এক আপেল গাছে দুই রঙের আপেল কিভাবে হয়? তবে কি এটা কোনো জাদুর আপেল গাছ? শালিকের দিয়ে আপেল দুটোতে কি জাদু ছিল? কালকে তো আমি আর টুকি মিলে আপেল খেয়ে আপেলের বীজগুলো বাইরে ফেলে রেখেছিলাম। তাহলে সেই আপেলের বীজ থেকে কি আপেল গাছ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক ধরেছি, তাই হয়েছে। মা, ও মা, এগুলো তুমি কি বানাচ্ছো? আমাকে একটু দাও না মা। হ্যাঁ রে মা, এগুলো তো আমি তোর জন্যই বানাচ্ছি। তোকে দিব না তো কাকে দিব? হ্যাঁ, এই নে, খেয়ে বল তো কেমন টেস্ট হয়েছে। ওয়াও মা, এটা তো খেতে অনেক টেস্টি। এটা তুমি কি করে বানালে মা? ওসব তুই বুঝবি না মা। শোন, আমি এখন বনে এগুলো বিক্রি করতে যাব, আর তুই বাড়িতেই থাকিস, কোথাও যেন যাস না একা একা, কেমন? জুস নিয়ে যাও, জুস। ভিন্ন জঙ্গল থেকে নিয়ে আসা জুস, খেতে অনেক মজা। একবার খেলে বারবার খেতে চাইবে। নিয়ে যাও, নিয়ে যাও। ওয়াও, এই জুসটা খেতে তো অনেক মিষ্টি। আর এই গরমে ঠান্ডা জুস পান করে সত্যি অনেক শান্তি পেলাম। তোকে অনেক ধন্যবাদ রে টুনি। প্রতিদিন কালুর আপেলের জুস খেয়ে মুখটা একেবারে তেতো হয়ে গেছে। এই নে টুনি, আমাদেরকে এত মজার জুস খাওয়ানোর জন্য তোকে আমরা তোর জুসের দামের থেকে বেশি টাকা দিচ্ছি। এরপর থেকে টুনি প্রতিদিন বনে গিয়ে জুস বিক্রি করত, আর বনের সবাই টুনির থেকে আপেলের জুস কিনে খেত আর অনেক মজা পেত। আর টুনির জুস খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতে থাকতো। এদিকে কালুর কাছ থেকে কেউই আপেলের জুস কিনতো না। শোনো কাকুলি, আজকাল টুনির কাছ থেকে বনে সবাই জুস কিনে খাচ্ছে। আর সেই জুস খেতে নাকি অনেক মিষ্টি আর নাকি অনেক ঠান্ডা। কিন্তু আমি বুঝতে পারছি না টুনি এমন কি দিয়ে জুস বানায় যে সবাই ওর জুস খেতে এত পছন্দ করে। এই টুনি, আমাদের দুজনকে এক গ্লাস করে জুস দে তো। আর তোকে একটা কথা বলার ছিল রে। আমি কখনো কাউকে মিথ্যে কথা বলিনি, আর আমি মনে করি কাউকে মিথ্যে কথা বলা উচিত নয়। তাই আমি তোমাদের কাছে কিচ্ছু লুকাবো না। আমি আসলে দুই রঙের আপেল দিয়ে অনেক কষ্ট করে আপেলের জুস বানিয়ে বিক্রি করি। এসব তুই কি বলছিস টুনি? আপেল আবার দুই রঙের হয় কিভাবে? তুই আমাদেরকে বোকা পেয়েছিস নাকি? সত্যি করে বল টুনি, এই জুসগুলো তুই কি দিয়ে তৈরি করিস? দেখো কালু দাদা, আমি তোমাকে মিথ্যে কথা বলিনি। আমার বাড়িতে আরো অনেক কাজ পড়ে আছে। তুমি আমার জুসের দামটা দিয়ে দাও তো। শোনো কাকুলি, আমার মনে হয় টুনি আমাদেরকে বোকা বানাচ্ছে। কিন্তু টুনি যতই চালাকি করুক না কেন, আমরা আজকে রাতে টুনির বাড়িতে যাব আর গিয়ে দেখবো আসল রহস্যটা কি। মা, ও মা, আমার অনেক গরম লাগছে। আমাকে একটু আপেলের জুস বানিয়ে দাও না মা। তোমার বানানো আপেলের জুস খেতে আমার ভীষণ ভালো লাগে মা। এরপর টুনি দুই রঙের আপেল ফ্রিজ থেকে বের করে আর টুকিকে জুস বানিয়ে দেয়। শোন রে মা, কালকে আমার অনেক কাজ করতে হবে, তাই আমি আপেলের জুসটা তৈরি করে ফ্রিজে রেখে দেই। কাল সকাল হতেই আমি আপেলের জুস বিক্রি করতে বের হব। অন্যদিকে কাকুলি আর কালু লুকিয়ে লুকিয়ে টুনির আপেলের জুস বানানো দেখে ফেলে। কাকুলি, আমি পেয়ে গেছি, এই দুই রঙের আপেল আমি পেয়ে গেছি। হা 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 হা। এখন দেখি টুনির কাছ থেকে আর কে আপেলের জুস কিনে খায়। খাও খাও, আজকের মতো আমি তোমাদের ফ্রি ফ্রি জুস খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, মজা করে খাও। আর বলো, আমার বউয়ের হাতের বানানো আপেলের জুস খেতে কেমন হয়েছে? এরপর সবাই কালুর আপেলের জুস খেয়ে অনেক প্রশংসা করে, আর রোজ রোজ সবাই কালুর কাছে আপেলের জুস কিনে নেয়। অন্যদিকে টুনি সারাদিন বনে বনে আপেলের জুস নিয়ে ঘুরতে থাকে, কিন্তু কেউই তার কাছে আপেলের জুস কিনে নেয় না। আর এরপর নিরুপায় হয়ে টুনি বাড়িতে চলে যায়। কি ব্যাপার, আজকে টুনির কাছে কেউ আপেলের জুস কিনলো না? আর কিনবেই বা কি করে? আমি তো কাল রাতে টুনির বাড়িতে গিয়ে টুনির ফ্রিজ খুলে আপেলের জুসের মধ্যে করলার জুস মিশিয়ে দিয়েছি, আর বেচারি টুনি নাক ডেকে ঘুমিয়ে পড়েছিল, একটিবার টেরও পেল না। হা 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 হা। হঠাৎ কি এমন হয়ে গেল যে কেউ আমার বানানো জুস কিনলো না? আমি একবার টেস্ট করে দেখি তো।
আরে এটা কি করে সম্ভব? আমার বানানো জুস তো তেতো লাগার কথা নয়। তাহলে কে আমার মিষ্টি আপেলের জুসে করলার জুস মিশিয়েছে? যে মিশিয়ে থাকুক না কেন, সে নিশ্চয়ই আজকেও আসবে, আর আজকে আমি তাকে হাতে নাতে ধরবো। আরে বাহ, আজকে তো আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঘরে তো দেখছি কেউ নেই। যাই যাই, এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাই। এই সুযোগে আমি টুনির আপেলের জুসের মধ্যে করলার জুস মিশিয়ে দেই। হা 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 হা। এরপর কালু ঘরে ঢুকে পড়ে, আর যেই না টুনির ফ্রিজ খোলে, আর ঠিক তখনই সবাই লাঠি নিয়ে কালুকে ঘিরে ধরে। আমরা সবকিছু জেনে গেছি কালু দাদা। তার মানে কালকে তুমি এসে আমার আপেলের জুসের মধ্যে করলার জুস মিশিয়ে দিয়ে গেছো, যাতে আমার কাছে কেউ জুস কিনতে না পারে, তাই তো? আর সবাই যাতে তোমার কাছ থেকে জুস কিনে নেয়। তুমি এটা ঠিক করোনি কালু দাদা। তুমি যদি আমাকে এসে বলতে যে টুনি আমাকে কিছু 2 রঙের আপেল দে, আমি তোমাকে অবশ্যই দিয়ে দিতাম। কিন্তু তুমি তো সেটা করোনি। তুমি অন্যের মনে কষ্ট দিয়ে অন্যকে ঠকিয়ে নিজে সুখী হতে চেয়েছো। তুমি আসলেই একটা চোর কালু দাদা। অন্যকে ঠকিয়ে নিজে কখনো লাভবান হওয়া যায় না। দুনিয়াতে বেঁচে থাকতে হলে মিলেমিশে থাকতে হয়, আর যার যার কাজে নিয়ে যেতে থাকতে হয়। চুরি করে অন্যের ক্ষতি করে নিজে কখনোই বড় হওয়া যায় না। তুমি চুরি করেছো, আর তার সাথে সাথে আমার ব্যবসারও ক্ষতি করে দিয়েছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে। এরপর বনের সবাই কালুকে মারতে থাকে, আর টুনি আবারও আপেলের জুস বিক্রি করে সুন্দরভাবে তার সংসার চালাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।